আবারও রুদ্র মূর্তিতে তার রূপ দেখাতে শুরু করেছে বাংলাদেশের অর্থনৈতিক রাক্ষস মাফিয়া এস আলম। অশনি সংকেত জামায়াতের জন্য রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে ভয়ঙ্কর এক আগ্রাসী অ্যাটিটিউড চলে আসার প্রায় দ্বারপ্রান্তে রয়েছে জামায়াত। কি করবে এখন জামায়াত? কিভাবে এই পরিস্থিতি সামাল দিবে তা কি ভেবে দেখেছে তারা? নাকি ভিতরে শুধু হৃদকম্পন, টুপটুপ মন আর ধুকধুক হৃদয় নিয়ে বসে থাকলে হবে? তাদেরকে অবশ্যই উদ্যোগ নিতে হবে। যারা সংগ্রামী হিসেবে নিজেদেরকে দাবি করে, আসলে তারা যদি খুব রিল্যাক্সে রাজা বাদশাদের মতো সুখে শান্তিতে থাকতে চায়, তাহলে এই জিনিস তাদেরকে বেশি সময় সয় না। এটা অতীতে দেখা গিয়েছে, তখনই চট করে তাদের সুসময়টা চলে যায়। ইসলামিক শক্তিগুলোর, সংগ্রামী শক্তিগুলোর সুখের সময়ে প্রস্তুতি নিতে হয়, দুঃখের সময়ে তারা কি করবে? যদি প্রস্তুতি না নিয়ে তারা সুখে গা ভাসিয়ে দেয়, তাহলে দুটোই যাবে। আগামীর সংগ্রামীর পথটুকুও হারাবে, বর্তমান সুখটুকুও চলে যাবে। খুব ভালো করে দেখেছেন এস আলম বাংলাদেশকে কি রকম এক অর্থনৈতিক দানবীয় তাণ্ডব চালিয়েছে গত প্রায় ডক্টর ইউনূস সরকার আসার আগের 17টি বছর, কিছু বাদ যাবে সেখান থেকে 11 বছর ভয়ঙ্কর এক দানবীয় তাণ্ডব চালিয়েছে ভাগাভাগি করে এস আলম এবং সালমান এফ রহমান। ইসলামী ব্যাংক পর্যন্ত কেড়ে নিয়েছিল তখন। ডক্টর ইউনূস আসার আগে জরাজীর্ণ ইসলামী ব্যাংক জামায়াত কোনোভাবে আবার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল, কতটুকু পেরেছে জানা যাচ্ছে না। তবে এস আলম, ডক্টর ইউনূস যাওয়ার সাথে সাথে এস আলম তার রুদ্রমূর্তি দেখাতে শুরু করেছে। কিভাবে? সে তার লাঠিয়াল বাহিনী দিয়ে হাসান এস মনসুর এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোমেন দুইজনকে অপমানজনকভাবে তাড়িয়েছে। কেন? এই হাসান এস মনসুর এবং মোমেন, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এই দুইজনের সততা এবং সাহসে লন্ডনের শেখ হাসিনার নাতনির জীবন তছনছ হয়ে গিয়েছে, তার মন্ত্রিত্ব চলে গেছে। এইসব অভিযোগ যদি মিথ্যা হইতো, আমাদের দেশে না আমরা মিথ্যা কথা বলবো, লন্ডন কেন তার মন্ত্রিত্ব বাদ দিল ভাই? তাকে কেন তার এমপিত্ব চলে গেল? এই যে চুরি, শেখ হাসিনার বাগ্নির চাকরি চলে গেছে, এমপিত্ব চলে গেছে না? সোজা কথা, লন্ডনের মেয়ে মন্ত্রী হওয়া তো সোজা কথা না, ব্রিটেনের মন্ত্রী হওয়া। তার চাকরি চলে গেছে, মন্ত্রিত্ব, মানে তার মধ্যে দুর্নীতি পাইছে। এই কাজটা কে করছে? সাহসের সাথে, দক্ষতার সাথে, সততার সাথে হাসান এস মনসুর এবং এই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোমেন, আব্দুল মোমেন, তাদের সাহস সবকিছু। এরপরে সাইফুজ্জামান, আপনি বিশ্বাস করেন একটা মানুষের 518টা বাড়ি, 518টা বাড়ি, তথ্য প্রমাণ সহ, তাও কোথায়? লন্ডনে। কত টাকার মালিক হয়েছে সে, সব বের করে ফেলেছে হাসান এস মনসুর এবং আব্দুল মোমেন। ধীরে ধীরে এসব ফেরত আনার পথে ছিল। এই হাসান মনসুরকে এস আলম অপমানজনকভাবে ব্যাংক থেকে মব সৃষ্টি করে তাড়িয়ে দিয়েছে। এখন কথা হলো, আপনারা বলতে পারবেন ক্ষমতায় তো তারেক রহমান। আচ্ছা, তারেক রহমান যদি হাসান এস মনসুরকে অপমানজনকভাবে বের করে দেয়, আব্দুল মোমেনকে বের করে দেয়, তাজুল ইসলামকে বাদ দিয়ে দেয়, তাহলে বুঝতে হবে তারেক রহমান এদেশের ভালো চান না। আর বাধ্য হয়ে যদি করেন, তারেক রহমানই করছেন, ধরেন বাধ্য হয়ে করছেন, তাহলে তারেক রহমান এস আলমের পকেট প্রাইম মিনিস্টার, তাই না? আর যদি এস আলম নিজে করে থাকে, তাহলে এস আলমের ক্ষমতা তারেক রহমানের চাইতে বেশি, ক্ষমতা না, প্রভাব তারেক রহমানের চাইতে বেশি। কোনো কর্মে আপনি এটাকে, কোনো যুক্তিতেই আপনি এর বাইরে নিতে পারবেন না। হাসান এস মনসুর বাংলাদেশের অর্থনৈতিক গতি ফিরাবার জন্য আপ্রাণ চেষ্টা করছিলেন। সেই হাসান এস মনসুরের নামে যে মিথ্যা কথাগুলো ছড়ানো হয়েছে, তার মেয়ে নাকি কয়েকশো কোটি টাকার মালিক, এটা ছড়াইছে কেন? কারণ এক চোরকে ধরছে হাসান এস মনসুর, সেই চোর টাকা পয়সা দিয়ে হাসান এস মনসুরের নামে এই মিথ্যা কথা ছড়াইছে। হাসান এস মনসুরকে
কোটি কোটি শত শত কোটি টাকার অফার দিয়েছে যে তুমি আমাদের এগুলো নিয়ে ঝামেলা কইরো না, তোমার সময় তুমি সুন্দরভাবে কাটিয়ে দাও। হাসান এস মনসুর বলছে না, আমি জুলাইয়ের রক্তের সাথে গাদ্দারি করব না। সে তার কাজ করছে। হাসান এস মনসুরের 1 নম্বর সাফল্য হলো টিউলিপের মন্ত্রিত্ব চলে যাওয়া, সাইফুজ্জামানের বাড়ির খোঁজ পাওয়া, শেখ হাসিনার টাকাগুলো ফেরত আনার জন্য উদ্যোগ নেওয়া। কিছু কিছু টাকা কিন্তু ফেরত এসেছে। এটার পিছনে সবচাইতে কঠিনভাবে কাজ করছে কে? সালাহ উদ্দিন আহমেদ, শিলং সালাউদ্দিন। তারেক রহমান এই সিদ্ধান্তের বাইরে যেতে পারছেন না। এরপরে দেখেন, খেয়াল করে ডিজিএফআইর প্রধানকে চেঞ্জ করা হয়েছে, কায়সার রশিদ চৌধুরী। ইসলামী ব্যাংক যখন 2016 সালে এস আলম নিয়ে যায়, তখন কে ছিল এটার? এই এখন প্রেসিডেন্ট সুপ্পু, ডিজিএফআই তৎকালীন প্রধান। এরা এমডিকে ডেকে এনে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে গিয়েছিল। কবে? 23শে সেপ্টেম্বর 2016 সালের 23শে সেপ্টেম্বর। এইভাবে নিয়ে গিয়েছে। তখন ডিজিএফআইয়ের মাধ্যমে এটা এনফোর্সমেন্ট আপনার বলা যায় আপনার করে নিয়ে গিয়েছে, পজিশন করছে তারা, এনফোর্সমেন্ট পজিশন। এরপরে আরেকটা মজার বিষয় দেখেন, এই যে ফজলে কবির, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, চোর, যার সময় টাকা পাচার হয়েছে, সে এখন ওপেনে আসছে। এরপরে আতিউর, আরেক চোর, সেও এখন ওপেন হচ্ছে। তার মানে চক্র কিন্তু হাজির। জামায়াত এখন কি করবে? চিপায় ফেলে দিবে জামায়াতকে যদি সঠিক উদ্যোগ নিতে না পারে। এস আলম কিন্তু কাউকে ছাড়বে না। সব পত্রপত্রিকা, টেলিভিশন চ্যানেল কিন্তু তার নিয়ন্ত্রণে। প্রথম আলো বলেন, স্টার টিভি বলেন, তারপরে আপনার সময় টিভি বলেন, সব খেয়ে ফেলছে এস আলম। একটা শুধু আছে এস আলমের বাইরে কথা বলার, বলেন তো কে? 21শে টেলিভিশন এবং আমার দেশ। সে যদি আরেকটু সময় পায়, 21শে টেলিভিশন সব খেয়ে দিবে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, বসুন্ধরা গ্রুপ, এস আলম, মেঘনা গ্রুপ, মোস্তফা কামাল, প্রথম আলোর এই যে ট্রান্সকম গ্রুপ, গাজী টেলিভিশন, গাজী গোলাম দস্তগীরের, আবুল খায়ের, এরা তো এক একটা বোনাফাইড কোম্পানি বাংলাদেশের, তাই না? এরপরে গভর্নর এস আলমের কি হয়? তাদের ইনটেক রুগ্ন টেকনোলজিক্যাল কোম্পানি, যেটা আইটি কোম্পানি, শেয়ার হোল্ডার এই যে গভর্নর বানাইছে। দেখেন, হাসান এস মনসুরকে তাড়িয়ে গভর্নর বানাইলো কাকে? এই সব টার্গেট হইলো এই ব্যাংকগুলো আবার দখলে নেওয়া। বাংলাদেশের সব ব্যাংকগুলো আবার দখলে নেবে এস আলম। বুঝতে পারছেন মানে কোন দিকে ঘটনা এগুচ্ছে? তাহলে তারেক রহমান, সালাউদ্দিন কি এসব ঠেকাতে পারবে? বা দূর ভাই, ঠেকাতে পারবে এটা বিষয় না, ক্ষমতা আছে কিনা, ইচ্ছা আছে কিনা? ইচ্ছাই নেই, কারণ তারা এটাই চায়। বুঝতে পেরেছেন? দেখাই দিবে। সবাই অনেক ভালো থাকবেন, দেখতে থাকবেন কি করে তার প্রতি উত্তরে। অন্তত আর কেউ না করুক, জামায়াত কি করে সেটা অন্তত দেখার বিষয়। সবাই অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।